আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার। জি আমি একটু ভিডিওটা একটু সামনে নিয়ে আসি, দেখি একটু বড় করতে চাচ্ছি, দেখি। এই ভিডিও আমি অন করেছি, এটা একটু বড় করি একটু। বড় করি পরিস্থিতি হবে। স্ক্রিনটা একটু বড় করেছি, দেখা যায় এখন? জি দেখা যাচ্ছে স্যার আপনাকে। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকের যে টপিক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা প্রত্যেক সপ্তাহে, বিশেষ করে যারা সিনিয়র আছেন তাদেরকে নিয়ে কমপ্লিকেটেড এন্ড চ্যালেঞ্জিং যে কেসগুলো, এগুলো আমরা কিভাবে হ্যান্ডেলিং করি। তো আমি ইতিপূর্বে অনেক সিনিয়র ডক্টরদের সাথে আমি এই বিষয়ে ডিসকাস করেছি। ওনারা বলেছেন যে হ্যাঁ, আসলে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকে আমাদের অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান, সেটা শেয়ার করতে পারলে প্রত্যেকে এখান থেকে উপকৃত হবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি কেস, কমপ্লিকেটেড কেস, চ্যালেঞ্জিং কেস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটার চিকিৎসা অ্যালোপ্যাথিতে কখনো হয় না। অ্যালোপ্যাথিতে কখনো চিকিৎসা হয় না, অথচ হোমিওপ্যাথিতে আমার হাতে এবং আপনারা যারা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ আছেন, আপনাদের হাতেও অনেক সফলতা আছে। তো সেটা হলো সোরিয়াসিস। সোরিয়াসিস এমন এক ধরনের ডিজিজ, আমরা সোরিয়াসিসের বিষয়ে একটু ধারণা দিয়েই আমরা আজকে কমপ্লিকেটেড কেস এবং চ্যালেঞ্জিং কেস, এটা আমরা A to Z আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো সোরিয়াসিস এমন এক ধরনের ব্যাধি, এটা জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিতে যদি এমন থাকে সেই ক্ষেত্রে এটা হতে পারে। অপরদিকে ইমোশনাল স্ট্রেস এর কারণেও কিন্তু হতে পারে। আমি যত পেশেন্ট পেয়েছি তার মধ্যে কয়েকজনকে দীর্ঘদিনের ইমোশনাল স্ট্রেসের কারণে, সাইলেন্ট গ্রিফের কারণে আস্তে আস্তে দেখা গেছে স্কিন এরাপশন শুরু হয়েছে, কিন্তু এখান থেকে পরবর্তীতে দেখা গেছে সেটা সোরিয়াসিস হয়েছে। তো সোরিয়াসিসের টাইপ আছে, বিভিন্ন টাইপ আছে। তো সেই টাইপের দিকে লক্ষ্য না করে আমাদের উচিত হবে প্রত্যেক পেশেন্টের এই যে সোরিয়াসিস হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে এই সোরিয়াসিস দেখা দিচ্ছে। যদিও এটা অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন ডিজিজ। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন দিয়ে আমরা তাদেরকে চিকিৎসা করতে পারি, এবং সোরিয়াসিসের অ্যালোপ্যাথিক যে চিকিৎসা আছে সেই ক্ষেত্রে কমপ্লিকেশন কি হয়। কমপ্লিকেশন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো দেখা দেয়, অথবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম দেখা দেয়। সোরিয়াসিস সাপ্রেসড হয়ে ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, সোশ্যাল আইসোলেশনে হয়তো সে থাকতে পারে, যে তার এমন ব্যাধি মানুষ তাকে দেখে ঘৃণা করে। সোরিয়াসিস এমন এক ধরনের ব্যাধি, যদিও এটা ছোঁয়াচে নয়, তারপরেও এই ব্যাধি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তাকে কত জায়গায় দৌড়াতে হয়, কিন্তু অ্যালোপ্যাথিতে কিন্তু এর কোনো চিকিৎসা হয় না। একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাই কিন্তু এই সোরিয়াসিস কে ভালো করা সম্ভব। তো সেদিকে আমরা আজকে কেস স্টাডিটা সেইভাবে আমরা করতে চাই। একজন পেশেন্টের হিস্ট্রি উল্লেখ করতে চাই। পেশেন্টের বয়স 40 বছর। এই কমপ্লিকেটেড কেস স্টাডি আমরা এমন ভাবে করতে চাই যে অন্যান্য ব্যাধিতে কতদিন চিকিৎসা নিয়েছেন এবং কেনই বা তার এই সোরিয়াসিস দেখা দিয়েছে। তো রোগীর বয়স 40 বছর এবং পেশা কি, অকুপেশন হচ্ছে ইঞ্জিনিয়ার।
এবং বিবাহিত, একটা সন্তানও আছে। তো চিফ কমপ্লেইন্টস কি, সন্তানের কোনো জটিল রোগ নাই, কিন্তু তিনি দীর্ঘ বছর, বিশেষ করে 18 বছর ধরে এইভাবে সাফার করতেছেন সোরিয়াসিসে। চিফ কমপ্লেইন্টস কি, সেভিয়ার লং স্ট্যান্ডিং সোরিয়াসিস ফর 18 ইয়ার্স। 18 বছর ধরে এই সোরিয়াসিসে দীর্ঘ বছর ধরে সাফার করতেছেন। এটার অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা না পেয়ে হোমিওপ্যাথিতে আসেন। প্রেজেন্ট কমপ্লেইন্টস কি, আপনারা যারা আসছেন আজকে খাতা কলম নিয়ে, বিশেষ করে সিনিয়র যারা আছেন তাদের খাতা কলম দরকার নাই, জুনিয়র যারা আছেন খাতা কলম নিয়ে একটু নোট করবেন। লেভেলস অফ হেলথ, রোগীর ভাইটাল ফোর্স কেমন, এ টু জেড আমরা আজকে রেপোর্টারাইজেশনের মাধ্যমে এটা প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রেজেন্ট কমপ্লেইন্টস কি, প্রেজেন্ট কমপ্লেইন্টস হচ্ছে ক্রনিক এক্সটেন্সিভ সোরিয়াসিস। এটা কত বছর সাফার করতেছে? লং স্ট্যান্ডিং সেভিয়ার লং স্ট্যান্ডিং সোরিয়াসিস ফর 18 ইয়ার্স, 18 বছর ধরে এটা সাফার করতেছে। তো এখন লক্ষণ কি, এই সোরিয়াসিসের পেশেন্টের লক্ষণ কি? তো সোরিয়াসিস হলে এক এক ধরনের হয়তো পেশেন্টের এক এক ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো এই পেশেন্টের উপসর্গ ছিল এমন যে আক্রান্ত স্থান হচ্ছে মোটা, এটা চুলকায়, চুলকালে শুষ্ক, মানে স্ক্যালি প্লাজ ওখান থেকে উঠতে থাকে। স্ক্যাল্প মাথার থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে, কোমর থেকে, বিশেষ করে সংযোগ স্থলগুলো, ব্যাক সাইডে, নিচ থেকে, এলবো থেকে, স্কাল্প থেকে, মাথার যে স্কাল্প আছে এটা থেকে, এগুলো শুষ্ক এইভাবে খোলস উঠতে থাকে। এখন এটা দীর্ঘদিন ধরে সাফার করতেছেন, সেকে রিচিং হয়, এত বেশি চুলকানি, এত বেশি যন্ত্রণা, অস্থির হয়ে যায় এবং সেখানে চুলকাতে চুলকাতে আক্রান্ত স্থান ফেটে যায়। মাঝে মাঝে দেখা যায় যে ওখান থেকে রক্তপাত হতে থাকে। কিন্তু এই কষ্টটা বিশেষ করে ঠান্ডা আবহাওয়াতে, যদিও এমন একটি মেডিসিন আমরা প্রেজেন্ট করব, প্রথম শ্রেণীর গরম কাতর বা দ্বিতীয় শ্রেণীর শীত কাতর। এখন কখন সে আসলে শীত কাতর হয় এবং কখন গরম কাতর থাকে সেটা আমাদের একটু অ্যানালাইসিস করা দরকার। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তো শীতকালে, বিশেষ করে শীতকালে ঠান্ডা আবহাওয়াতে এগুলো বাড়ে। এমনিতেই তার ইমোশনাল স্ট্রেস এটা তো আছেই, কিন্তু শীতকালের আগেই এটা শুরু হয়। সূর্যের উত্তাপে গেলে সেখানেও বাড়ে, আবার ঠান্ডাতেও বাড়ে। মূল সমস্যা কজেশন কি ছিল? প্রফাউন্ড ইমোশনাল ট্রমা, একটা আঘাত। এই আঘাত কত বছর বয়সে? এখন রোগীর বয়স কত? রোগীর বয়স 40 বছর, কিন্তু যখন তার বয়স ছিল 25 বছর, এই 25 বছর বয়সে উনি ওনার ফিয়ান্সিকে অর্থাৎ ওনার বাগদত্তাকে বিয়ের দিন খান, এগুলো ঠিক হয়েছিল, কিন্তু দুর্ঘটনাজনিত কারণে উনি ওনার ফিয়ান্সি মারা যান। তো মারা যাওয়ার ফলে কি হলো, এখান থেকে তার ইমোশনাল স্ট্রেস শুরু হলো। এত বেশি ইমোশনাল স্ট্রেস, গভীর শোক, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলো উনি নিজের মনের মধ্যে চেপে রাখলেন, এই ইমোশনটাকে সাপ্রেস করে রাখলেন এবং মানুষের সাথে কথা বলতে চায় না। অ্যাভয়েডেড ডিসকাশন, সাপ্রেসড ইমোশন, বিকেম ইমোশনালি ডিস্ট্যান্ট। তো এই ইমোশনের কারণে সামাজিক যে যোগাযোগ, কথাবার্তা, মানুষের সাথে মেশা, এগুলো উনি পছন্দ করেন না। এগুলো দীর্ঘদিন চলতেছে। তো এগুলো থেকে উনি কোন রকম বের হতে পারতেছেন না। On past disagreeable occurrences, অতীতের যে দুর্ঘটনা, এটা থেকে কোন রকম উনি বের হতে পারতেছেন না। এখন আস্তে আস্তে তার এই সোরিয়াসিস দেখা দিল, সেই সাথে মাঝে মাঝে তার মাথা ব্যথা, এই মাথা ব্যথাও যায় না, তার সোরিয়াসিস যেটা এটাও যায় না।
তাহলে দুই দিকে কষ্ট, একদিকে মাথা ব্যথা, অপরদিকে তার ইমোশনাল স্ট্রেস, এটা দীর্ঘদিন। সেই সাথে নতুন করে আবার শুরু হয়েছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, স্কিন ডিজিজের সাথে সেই সাথে তার বাত ব্যথার সমস্যা। দেখেন কত জটিলতা। এখন এই বাত ব্যথা বিশেষ করে সকালের দিকে তার বৃদ্ধি হয়। কখন বৃদ্ধি হয়? সকালের দিকে। এবং যেই স্থানে ব্যথা করে সেখানে ফুলে যায়, স্থান কি হয়? ফুলে যায় এবং ঠান্ডায় বৃদ্ধি পায়। পাস্ট মেডিকেল হিস্ট্রিতে জানা গেছে, অতীতের যে হিস্ট্রি অফ মাইল্ড এক্সিমা ইন চাইল্ডহুড ট্রিটেড উইথ স্টেরয়েড ক্রিমস, স্টেরয়েড ক্রিম দিয়ে এটা ছোটকালে শৈশবকালে তাকে তার এই এক্সিমা সাপ্রেস করা হয়েছিল। কিন্তু পরবর্তী এই এক্সিমা যদিও অতীতে সাপ্রেস করা হয়েছে, কিন্তু বর্তমানে তার দেখা দিয়েছে সোরিয়াসিস। এখন বারবার তার লাগার প্রবণতা, ফ্রিকোয়েন্ট কোল্ডস, mild eczema, frequent colds with mild fevers until teenager। তার টিনেজার পর্যন্ত দেখা গেছে এই বারবার ঠান্ডা লাগার প্রবণতা, এক্সিমা, এগুলো সাপ্রেসড হওয়া এবং সেই সাথে জ্বর, এই সমস্যা অতীতে এগুলো দেখা দিত। এখন বর্তমানে এসে দেখা গেছে নতুন করে তার আরো জটিলতা তৈরি হয়েছে, সোরিয়াসিস সহ তার হাইপারটেনশন এবং ডায়াবেটিস, অনেক সমস্যায় তার দেখা দিয়েছে। ফ্যামিলি হিস্ট্রি কি ছিল? ফ্যামিলি হিস্ট্রি ছিল হাইপারটেনশন। ফাদারের, তার পিতার উচ্চ রক্তচাপ এবং হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। মায়ের কি ছিল? মায়ের সোরিয়াসিস ছিল এবং সেই সাথে ভিটিলিগো ছিল, সাদা সাদা দাগ পড়া, সাদা হয়ে যাওয়া বিভিন্ন জায়গায় শরীরে। তাহলে এই হিস্ট্রি আমরা বাবা মার থেকে হিস্ট্রি মানে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা পেয়েছি। এবং আঙ্কেলের কি ছিল? চাচার ছিল ডিপ্রেশন এবং স্কিন কমপ্লেইন্টস, স্কিন ডিজিজ। আমরা মেন্টাল আর ইমোশনাল স্টেট কি পেয়েছি? রোগীর থেকে মেন্টাল আর ইমোশনাল স্টেট যেটা, সেটা হলো রোগী রিজার্ভ মাইন্ডেড, ইন্ট্রোভার্টেড, নট এক্সট্রোভার্টেড, হাইলি সেন্সিটিভ ইমোশনালি। কারণ আমরা এমন একটি ওষুধের কথা আলোচনা করতে চাচ্ছি বা কেসটা তুলে ধরতেছি যে এরা ইন্ট্রোভার্টেড হয়, এরা হাইলি সেন্সিটিভ হয়, এরা রিজার্ভ মাইন্ডেড হয়, এরা কথাবার্তা কম বলে, কথা বলতে চায় না, একাকী থাকতে চায়, নিরিবিলি থাকলে বরং ভালো ফিল করে। বুকে অনেক কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও কিন্তু সে নিজেকে তার কষ্টের কথা তুলে ধরতে পারে না। তার এত বেশি কষ্ট, বুক ফেটে যায়, অথচ সে কাঁদতে পারে না। নেভার ক্রাইড ইন পাবলিক সিন্স দ্য ট্রমা। পাবলিক প্লেসে সে হয়তো কাঁদতে পারে না, হয়তো নিরিবিলি চোখের পানি ফেলে, কিন্তু পাবলিক প্লেসে সে কথা এইভাবে কান্নাকাটি করতে পারে না, একাকী থাকতে চাই। অ্যাভয়েড ইমোশনাল ক্লোজনেস, ফ্যামিলি থেকে সে দূরত্ব বজায় রাখতে চাই। মেইনটেইনস এ ডিস্টেন্ট রিলেশনশিপ ইভেন উইথ ফ্যামিলি, তার যে পরিবারের আরো সদস্য আছে এগুলো থেকে সে দূরে থাকতে চাই। কি কারণে? তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, এই কষ্ট সে বলতে পারে না, অতীতকে সে বলতে পারে না। ওই দুরতীতের ঘটনা তার মনের মধ্যে বারবার কষ্ট দেয়। এখন আর কি সমস্যা? আর সমস্যা আছে, সে স্বপ্ন দেখে, যে মৃত্যুর স্বপ্ন দেখে। আর অতীতের যে এই দুর্ঘটনা, dwells on past trauma, unable to move and emotionally, ওখান থেকে সে বের হতে পারতেছে না। ফিজিক্যাল জেনারেলি কি লক্ষণ আছে? ফিজিক্যাল জেনারেল থেকে যে লক্ষণটা আমি নিয়েছি সেটা হলো ক্ষুধা আছে কিন্তু খুব বেশি নয়। কি খাবার পছন্দ করে? লবণ পছন্দ করে। কি খাবার পছন্দ করে? রুটি পছন্দ করে। কি খাবার পছন্দ করে? শুকনা খাবার পছন্দ করে। অপছন্দ কি? অপছন্দ রিচ ফুড, অয়েলি ফুড, স্পাইসি ফুড, তার তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, মশলাদার খাবার, এগুলো অপছন্দ করে। পিপাসা কেমন? পিপাসা অনেক বেশি এবং ঠান্ডা পানি পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিফার্স কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার সে ডিজায়ার করে।
ঘাম কেমন? ঘাম স্লাইড হয়, ঘাম কেমন হয়? হালকা হয়। ঘুম কেমন? ঘুম খুব বেশি স্বস্তিদায়ক হয় না, আনফ্রেশিং হয়, ডিস্টার্ব ওই ড্রিম, স্বপ্ন দেখার মাধ্যমে তার হয়তো ঘুম ভেঙে যায়, ডিস্টার্ব হয়। থার্মাল রিলেশনশিপে যেটা পেয়েছি, রোগী শীতকাতর। রোগী কি কাতর? রোগী শীতকাতর। চিলি পেশেন্ট, aggravated by cold weather, তার যে কষ্টগুলো ঠান্ডা আবহাওয়াতে বৃদ্ধি পায়। ক্লিনিক্যাল এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কি সোরিয়াসিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখন রোগীর মায়োজমেটিক অ্যানালাইসিস করতে চাই। মায়োজমেটিক অ্যানালাইসিস কি? তার যে সমস্যাগুলো আছে মায়োজমেটিক যে অ্যানালাইসিস, সেটা সোরা আছে, সোরা দোষ আছে, যেহেতু আক্রান্ত স্থান চুলকায়, স্ক্যালিং হতে থাকে এবং সেটা আক্রান্ত স্থান পুরো হয়ে গেছে, তাহলে কিন্তু সোরা সাইকো, তাহলে সাইকোসোরিক কম্বাইন্ড মায়োজমেটিক ম্যানিফেস্টেশন আমরা পেশেন্টকে দেখতে পাচ্ছি। অপরদিকে আক্রান্ত স্থান যখন চুলকায়, আঁচড়াতে থাকে, ওখানে ক্ষত হয়ে যায়, ফিশার হয়ে যায়, ক্র্যাকিং অফ স্কিন, এটা কিন্তু সিভিলিটিক ট্রেটস। তাহলে এখানে তিনটা মায়োজমেটিক ট্রেটস আমরা দেখতে পাচ্ছি, কি সোরা আছে, সাইকো আছে, সিভিলিটিক আছে। এবং তার যে এই যে বারবার সোরিয়াসিস আক্রান্ত হওয়া, এখানে অয়েন্টমেন্ট দিয়েও তাকে ভালো করতে না পারা, আর ইমোশনাল যে সাপ্রেশন, ওল্ড গ্রিফ ইমোশনাল সাপ্রেশন, এটা কিন্তু সোরা। তাহলে সোরা, সাইকো, সিভিলিটিক মিক্সড মায়োজমেটিক ম্যানিফেস্টেশন কিন্তু আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন ডমিনেন্ট মায়োজম কি? ডমিনেন্ট মায়োজম সোরা, সাইকো, আর ইমার্জিং সিভিলিটিক ইনফ্লুয়েন্স এই পেশেন্টের ক্ষেত্রে আছে। তাহলে সেন্ট্রাল কজেশন কি ছিল? সেন্ট্রাল কজেশন হচ্ছে ডিপ আনরিজলভড গ্রিফ, এটা কিন্তু সোরিক ম্যানিফেস্টেশন। এখন আমরা লেভেলস অফ হেলথ অ্যাসেসমেন্ট দেখবো। জর্জ ব্রিটলকার স্যারের লেভেলস অফ হেলথ অ্যাসেসমেন্ট যেটা অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন, নো ফিভার, নো ইনফেকশন, নো অ্যাকিউট ডিজিজ। তাহলে এই যে রোগীর ক্ষেত্রে বর্তমানে তার জ্বর নাই, অতীতে হতো, এখন কিন্তু এই জটিলতা যখন তৈরি হয়েছে, যখন লেভেলস অফ হেলথ আমরা রোগীর অবজারভেশন করব, তখন দেখবেন যে যখন রোগী খুব জটিল হয়ে যায়, তখন কিন্তু সহজে জ্বর আসে না, সহজে ঠান্ডা লাগে না, সহজে ইনফেকশন হয় না। অ্যাকিউট যে ম্যানিফেস্টেশন, অ্যাকিউট যে কন্ডিশন, এটা কিন্তু পেশেন্টের দেখা দেয় না। তাহলে এই রোগীর ক্ষেত্রে নো ফিভারস, নো ইনফেকশনস, নো অ্যাকিউট ডিজিজ, নো অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন, এগুলো কিন্তু নাই। ক্রনিক ডিজিজ, এটা একবার লং স্ট্যান্ডিং স্কিন এন্ড ইমার্জিং জয়েন্ট ইনভলভমেন্ট, এটা আছে। এখন মাল্টিপল সিস্টেম ডেভেলপমেন্ট ইনভলভমেন্ট করছে, স্কিন এর সমস্যা, এটা অটোইমিউন ডিজিজ, এটা সহজে কিন্তু অ্যালোপ্যাথিতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু একটার পর একটা রোগ চাপা পড়তে পড়তে জটিল অবস্থায় চলে গেছে, এবং সেই সাথে তার সাইকোলজিক্যাল সমস্যা আছে, তাই না? তাহলে মাল্টিপল ডিজিজ এইভাবে সাপ্রেস হয়েছে, মাল্টিপল টপিক্যাল স্টেরয়েড ইউজ হয়েছে, ইমোশনাল সাপ্রেশন হয়েছে। সাপ্রেশনের হিস্ট্রিতে আমরা কি পেয়েছি? মাল্টিপল টপিক্যাল স্টেরয়েড ইউজ হয়েছে, ইমোশনাল সাপ্রেশন হয়েছে। এখন এই পেশেন্টের আমরা অবজারভেশন লেভেলস অফ হেলথ অনুযায়ী যদি করি, তাহলে কোন লেভেলে আছে? কোন লেভেলে? সিতে আছে, সিতে আছে, স্যার। জি জি, এবং 7 থেকে 8 লেভেল 7 থেকে আপনি লেভেলস অফ হেলথ পড়েছেন, যার কারণে আলোচনা করাতে আপনি বুঝতে পারতেছেন যে তার লেভেলটা কোথায় আছে। জি, লেভেলস অফ হেলথ এত চমৎকার একটা বই, আমি পড়েছি, এটা পড়তে এত চমৎকার লাগে। এই বইটা সকলের পড়া উচিত, সকলের পড়া উচিত। এবং কার কখন কোন ডিজিজ কিভাবে ভালো হবে, কতদিনে ভালো হবে। এখন কিছু কিছু ক্রনিক পেশেন্ট দেখা যায় খুব দ্রুত ভালো হচ্ছে, কিছু ক্রনিক পেশেন্ট লং টাইম সময় নিচ্ছে, লং স্ট্যান্ডিং। তো এটা কেন হচ্ছে? তাহলে লেভেলস অফ হেলথ অনুযায়ী কিন্তু রোগীর আরোগ্য ঘটবে। তাহলে কনক্লুশনে আমরা দেখলাম যে এই রোগীর সি গ্রুপ, এই রোগী কোন গ্রুপে আছে? সি গ্রুপে আছে। লেভেলস অফ হেলথ কোথায়? 7 থেকে 8 আছে। এখন ক্রনিক মাল্টিপল সিস্টেম ইনভলভমেন্ট কিন্তু এই পেশেন্টের আছে, ইমোশনাল ট্রমা আছে, এটা কিন্তু ফান্ডামেন্টাল কজ। এটা কি
ফান্ডামেন্টাল কজ। এবং তার অ্যাকিউট ডিজিজ হয় না। ল্যাক অফ অ্যাকিউট ডিজিজ ইন্ডিকেটস লো রিঅ্যাক্টিভিটি, লো ভাইটালিটি। যদি দেখেন যে কারো জ্বর হয় না, ঠান্ডা হয় না দীর্ঘদিন, দীর্ঘ বছর, বুঝতে হবে যদি কোনো ক্রনিক ডিজিজে সাফার করতে থাকে। এখানে দুইটা অবজারভেশন হতে পারে। একটা অবজারভেশন এমন যে তার জীবনী শক্তি ভালো, কোনো রোগী হয় না, এটা হতে পারে। আর আরেকটা বিষয় অবজারভেশন, সেটা হলো যে সে দীর্ঘদিন ক্রনিক ডিজিজ সাফার করতেছেন। এই ক্রনিক ডিজিজে সাফার করতে করতে, প্যালিয়েশন হতে হতে, সাপ্রেশন করতে করতে একটা পর্যায়ে এখন তার জ্বর হয় না, তাই না? আর জ্বর হলেও কিন্তু টেম্পারেচার হাই হবে না, দেখবেন 100-র উপরে উঠতেছে না। কিন্তু যার 100, 2, 3, 4, 5 হয়ে যায়, তার জীবনী শক্তি ভালো, তার ভাইটাল ফোর্স সো মাচ স্ট্রং, এবং তার লক্ষণগুলো কিন্তু স্পষ্ট থাকে। তাহলে এই পেশেন্টের আমরা লেভেল দেখলাম যে 7 থেকে 8 এর মধ্যে আছে। এবং গ্রুপ সি পেশেন্ট, ল্যাক অফ অ্যাকিউট ডিজিজ ইন্ডিকেটস লো রিঅ্যাক্টিভিটি, লো ভাইটালিটি। এখন এই ক্ষেত্রে আমরা রেপার্টরাইজেশন করতে চাই, কমপ্লিট রেপার্টরি অথবা সিনথেসিস রেপার্টরি, ইউজিং কমপ্লিট রেপার্টরি অর সিনথেসিস রেপার্টরি। তো রেপার্টরাইজেশন আমরা যখন করব, কি রুব্রিক নিব? সম্ভাব্য যে রুব্রিক গুলো, কি কি রুব্রিক নিব? এলিমেন্টস ফ্রম গ্রিফ, এলিমেন্টস ফ্রম গ্রিফ। এবং একটা সে পাবেন, দেখবেন যে ডিসঅ্যাপয়েন্টেড লাভ, নিউ অর ওল্ড। তো ওল্ড এর ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন পাবেন, সেটা হলো ন্যাট্রামিওর। যদিও ন্যাট্রামিওর কিন্তু গরম কাতর, কিন্তু এই রোগী কিন্তু শীত কাতর ছিল। এখন শুধু কি ন্যাট্রামিওর গরম কাতর হয়? নো, ন্যাট্রামিওর কিন্তু শীত কাতরও হয়। dwells on past disagreeable occurrences, past griefs, events, তাই না? তাহলে এটা মাইন্ডের সিম্পটম নিয়ে আপনি কি করবেন? এখান থেকে ইন্টেন্সিটি বাড়িয়ে 1 নয়, 2, 3 নয়, আপনি 4 ইন্টেন্সিটিতে দিবেন। কোথায় দিবেন? 4 এ নিয়ে যাবেন। এখন যদি তাকে সান্ত্বনা দেওয়া হয়, মানুষের সামনে কাঁদতে পারে না, দেখবেন যে যারা অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, যখন কোন মানুষ অধিক শোক পায় তখন অনেক বেশি মানে কষ্ট পাওয়ার কারণে অধিক শোকে পাথর হয়ে যায়। তো মানুষের সামনে কাঁদতে পারে না, কিন্তু নিরিবিলি হয়তো চোখে পানি ফেলতেছে, তাই না? তাকে সান্ত্বনা দেন। সান্ত্বনা দিলে তার ভিতরের কষ্ট আপনি বুঝতে পারতেছেন যে ঠিক আছে, আপনি অতীত বলে যান, অতীতের কথা বলতে চাইলেও সে বলতে পারে না। রিজার্ভ মাইন্ডেড, আপনি রুব্রিক কি নেবেন? রিজার্ভ মাইন্ডেড, সাইলেন্ট গ্রিফ, রিজার্ভ, কথাবার্তা কম বলে, ইন্ট্রোভার্টেড নট এক্সট্রোভার্টেড। মাথা ব্যথা, মাথা ব্যথা কিসে? সূর্যের উত্তাপে বাড়ে। তো হেডেক, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড ফ্রম এক্সপোজার টু সান। তাহলে আমরা রুব্রিক দিব হেডেক, হেডেকে পেইন এক্সপোজার টু সান। এরপর সোরিয়াসিস, সোরিয়াসিস ড্রাই ক্রাকড স্কিন, স্কিন এরাপশন, সোরিয়াসিস ড্রাই ক্রাকড স্কিন। এই রুব্রিকগুলো আমরা দিব। কি পছন্দ ছিল? ডিজার ফর সল্ট। তাহলে জেনারেলি কি সল্ট ডিজার খুব বেশি লবণ পছন্দ করে, এটা আমরা একেবারে ইন্টেন্সিটি 4 এ নিব, তাই না? রুটি পছন্দ করে, এখানেও আছে, যদি অপছন্দ করে সেটাও আছে। তাহলে রুটি পছন্দ করে এবং অপছন্দ করে দুটাতে আছে। রুটি যেহেতু পছন্দ করে, তাহলে সেটা আমরা পাবো। রোগী কিন্তু শীতকাতর, আবার সেনসিটিভ টু কোল্ড, aggravated by cold, celebration, তাই না? কোল্ড ইন জেনারেল, অ্যাগ্রাভেশন। এখন টপ রিমেডি, টপ রিমেডি কি? কি রিমেডি আসবে? কোন মেডিসিন আসবে বলতে পারবেন? স্যার কোল্ডের ক্ষেত্রে স্যার আছে, স্যার সুরিনাম আছে, সাইলিশিয়া আছে, প্রধানত হিপারসালফ, এই তিনটা বেশি খুবই শীতকাতর। না না না, শীতকাতর হলো এখন আমি টোটাল যে হিস্ট্রি মানে তুলে ধরেছি, প্রেজেন্ট করেছি, এখন এই টোটাল হিস্ট্রির আলোকে আপনি একটি মেডিসিন অ্যাপ্লাই করবেন। সেটা কোন? এইটা স্যার, এটা স্যার আপাতত ন্যাট্রামিউর স্যার। শিওর? জি স্যার, এটা ন্যাট্রামিউরের একটা, এই যে তার ডেভেলপমেন্টটা হইছে স্যার, এটা ক্রোনোলজি বা ইটিওলজি, এটা তো ন্যাট্রামিউর থেকেই এই পর্যন্ত সে ন্যাট্রামিউরই আছে স্যার। তো রেমেডি chosen remedy, ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর ইজ ওয়েল সিলেক্টেড রেমেডি। ন্যাট্রামিউর সিলেকশন করা হলো, ন্যাট্রামিউর সিলেকশন করার পরে দেখা গেছে এই রোগীর মানসিক উন্নতি আগে হবে না শারীরিক উন্নতি আগে হবে? মানসিক উন্নতি আগে হবে না শারীরিক উন্নতি আগে হবে? মানসিক স্যার, মানসিক মানসিক পর্যায়ক্রমে একটা একটা করে লেয়ার দূর হবে। এখন ন্যাট্রামিউরের যে পিকচার আমরা পেলাম, ক্লাসিক্যাল পিকচার, ন্যাট্রামিউরের পিকচার পাইলাম। তো এলিমেন্টস ফ্রম গ্রিফ, তাই না?
এই এলমি স্ট্রম এটা কিন্তু আগে তার কষ্ট দুঃখ সে রিজার্ভ নেচার ছিল, ডুয়েলিং অন পাস্ট, তা অতীতে যে ঘটনা অকারেন্সেস যে দুর্ঘটনা ঘটছে, অপ্রীতিকর যে ঘটনা ঘটছে, এখান থেকে সে বেরোতে পারে না, তাই না? এটা আস্তে 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 কম হচ্ছে। এখন দেখা গেছে সোরিয়াসিস যেটা এটা ডেভেলপ করছে, একটু বাড়ছে, এটা বাড়ছে, মানসিক তার যে কষ্ট যন্ত্রণা এটা আস্তে আস্তে কম হচ্ছে, মাথা ব্যথা এটাও গ্রাজুয়ালি কম হয়ে গেছে। এখন পরবর্তীতে ফলো আপে দেখা গেছে 1 মাস পরে আমরা ফলো আপে নিয়ে আসলাম যে আগে যেমন তার যে ইমোশনাল যে স্টেজটা ছিল এখন আগের মতো নাই, এবং ঘুমের উন্নতি হয়েছে। দেখেন, যদিও ফিজিক্যাল যে তার কন্ডিশনটা ছিল এটা এখনো ওইভাবে উন্নতি হয় না, আগে অ্যাগ্রাভেশন হয়েছে, মেন্টালি ইমপ্রুভমেন্ট আগে হয়েছে এবং স্লিপ ইমপ্রুভ হয়েছে, ঘুম তার ভালো হয়েছে। এরপর আস্তে 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 দেখা গেছে কোনো রিপিটেশন করা হয় নাই, 1 মাসের মধ্যে প্লাসিবো চলতেছে, প্লাসিবো। সেকেন্ড ফলো আপ এর মধ্যে 2.5 মাস হয়ে গেল, প্রায় 3 মাসের কাছাকাছি চলে যাচ্ছে। এর মধ্যে দেখা গেছে 40% তার মোটামুটি মেন্টাল ফিজিক্যাল অনেক সমস্যায় তার যে মোটা যে ছিল সোরিয়াসিস থিকনেস ছিল, এটা বিভিন্ন জায়গায় ছড়া ছিল, এটা কিন্তু 30 থেকে 40% এটা কম হয়ে গেছে, 30% থেকে 40% কম হয়ে গেছে। এখন রিপিটিশন আর করা হয় নাই, এরপর আবার প্লাসিবো চলতেছে, আবার প্লাসিবো। এতে করে প্রায় 4-5 মাস চলে গেছে, দেখা গেছে 70 থেকে 80% বেটার, এবং স্কিনটা সফট হয়ে আসতেছে। এই যে স্কিন সফট হচ্ছে, মোটা অবস্থা, থিকনেস যেটা এটা কম হয়ে আপনার সফট হচ্ছে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। তার যে এরপরে পেইন, তার যে জয়েন্ট পেইন হতো, স্টিফনেস হতো, হ্যাঁ, এটাও কিন্তু অনেকাংশে কমে গেছে। এখন এই যে আমরা অবজারভেশন করলাম, হেরিংস ল, অবজারভেশন অফ লেভেলস অফ হেলথ, হেরিংস এর ল অফ কিউর অনুযায়ী এটা কি অবজারভেশন, গুড অবজারভেশন না? আমরা এটাকে এখন ইন্টারপ্রিটেশন করতে চাই। ডিরেকশন অফ কিউর অবজার্ভড হেরিংস ল, অবজারভেশন ইন্টারপ্রিটেশন করি যে ইমোশনাল স্ট্রেস দূর হয়ে এরপর ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, তাহলে তার গ্রিফ, তার ইমোশনাল ব্লক যেটা ছিল সেটা কিন্তু রিলিফ পেয়েছে। এখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার স্কিনের সমস্যা ইমপ্রুভ হচ্ছে, এবং তার ইনফ্লামেটরি যে ডিজিজ গুলো ছিল, বিশেষ করে আপনার বাত ব্যথা সংক্রান্ত যে সমস্যা, অন্যান্য আদার্স যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি এভাবে চলে যাচ্ছে। তাহলে তার এই যে লেভেলস অফ হেলথ, কোথায় বলছিলাম আমরা? এখন লেভেলস অফ হেলথের যদি রি-ইভ্যালুয়েশন করতে চাই, এই 6-7 মাস 8 মাস পরে গিয়ে এখন সি লেভেল থেকে, অর্থাৎ সি গ্রুপ লেভেল 7 থেকে 8 থেকে এসে এখন 5-এ চলে আসছে। 5-এ চলে আসছে মানে কি? গ্রুপ বি তে চলে আসছে। এখন আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে, ডাক্তার সাহেব লেভেল সি থেকে বি তে আসা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে রোগী কিভাবে আরোগ্য হচ্ছে? তার তো স্কিন ইনফেকশন, তার বাত ব্যথা, মেন্টাল ফিজিক্যাল সব ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন সে বি তে চলে আসছে, অর্থাৎ লেভেল 5-এ চলে আসছে, তাই না? 4-এ চলে আসতেছে। এখন তার নো অ্যাকিউট ইলনেস, ডিপ ক্রনিসিটি, এখন অ্যাকিউট ইলনেস কিন্তু এখনো আসে নাই। এখন এনার্জি লেভেল তার অনেক ভালো, স্কিন ডিজিজটাও অনেকটা ভালোর দিকে। এখন লেয়ারিং পয়েন্টস আমরা গতদিন আলোচনা করেছিলাম, লেভেলস অফ হেলথ এন্ড লেয়ারস অফ হিলিং। এখন এই যে আরোগ্যের যে লেয়ার, আপনার রোগের যেমন লেয়ার আছে, অনুরূপ ভাবে আরোগ্যের কিন্তু লেয়ার আছে, কোন রোগটা কিভাবে আরোগ্য হচ্ছে। এখন এটাকে আমরা ডিটেইলস যদি একটু ডিসকাস করতে চাই, আমাদের শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন কিনা? শহীদুল্লাহ স্যার, আপনি যুক্ত হয়েছেন? স্যার আপনি কি যুক্ত হয়েছেন? আপনি যুক্ত হলে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করে দিব। দৌড় আলম সিদ্দিকী স্যার, আপনি একটু জিজ্ঞেস করে নিতে পারেন শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন কিনা। জি স্যার একটা ছিল স্যার, লেভেল অফ হেলথ অনুযায়ী আমরা জানি যে সি থেকে যখন রোগী বিতে প্রবেশ করে আমরা বুঝি যে এটা তার অ্যাকুইট ফিভার দেখা দিবে স্যার, হাই ফিভার দেখা দিবে। যখনই হাই ফিভারটা দেখা দিবে তখনই আমরা বুঝবো সে সি থেকে বিতে প্রবেশ করেছে।
জি 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 এক্স্যাক্টলি সেটা আসতেছি আমরা। এবং সেটা স্যার অনেক সময় লাগে স্যার। সি থেকে বিতে হাই ফিভার দিলে পেশেন্টের প্রায় 1.5 বছর 2 বছর সময় লাগতে পারে স্যার। ধন্যবাদ সামাদ ভাইকে। আমাদের সম্মানিত আলোচক একেএম শহীদুল্লাহ স্যার কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? জি না, শহীদুল্লাহ স্যার এখনো যুক্ত হননি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে নাসির স্যার চালাই যান। তাহলে এখানে আমরা লেয়ারিং পয়েন্টস, কি লেয়ারিং পয়েন্টস একটু ডিসকাস করতে চাই। তো এখানে ম্যাজমেটিক লেয়ার কি ছিল? সোরা ছিল, সাইকো ছিল, উইথ সিভিলিটিক ম্যানিফেস্টেশন, ইনফ্লুয়েন্স, এমার্জিং, এটা ছিল। তাহলে কোর পজিশন কি ছিল এখানে? প্রধান কারণ সেটা কি ছিল? ওল্ড গ্রিফ ছিল, সাইলেন্ট গ্রিফ ছিল, ইমোশনাল সেপারেশন ছিল। এখন রিমেডি দেওয়া হয়েছে ন্যাপটামিয়া, তাই না? এখন লেভেলস অফ হেলথ অনুযায়ী এটা শিফট করে 7 থেকে 8 থেকে কিভাবে 5 এ আসবে। তো ডিরেকশন অফ কিওর কি? মেন্টাল ইমপ্রুভমেন্ট আগে হয়ে এটা ফিজিক্যাল আসবে। এইভাবে ক্রনোলজিক্যালি একটার পর একটা এইভাবে কিন্তু রোগ ফিরে আসবে। এরপরে সর্বশেষ তার ফেভার দেখা দিয়ে 1 বছর পরে সে হয়তো কমপ্লিটলি আরম্ভ হবে। আমি একটা স্ক্রিন একটু শেয়ার করতে চাই। আমি আমার প্র্যাকটিস লাইফে প্রায় বেশ কয়েকজন আমি সোরিয়াসিসের পেশেন্ট আমি দেখেছি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। জি, এখন এরপরে দেখেন এই রোগী কিন্তু কমপ্লিটলি এখনো কিন্তু ভালো হয় নাই। সর্বশেষ তার অ্যান্টিসোরিক মেডিসিন, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসোরিক এই মেডিসিন গুলো কিন্তু প্রয়োজন হবে। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায় স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যায়? স্যার জি স্যার। আমরা কয়েকটা পিকচার দেখাই। জি, বর্তমানে আমি আরেকজন পেশেন্ট দেখতেছি। এটা ওনার হিস্ট্রিটা তুলে ধরবো। উনি একজন বিএসসি ডক্টর, ঠিক আছে? ওনার শরীরে এই যে দেখেন, এখন তো একটু ভালো অবস্থা। এখান থেকে প্রতিদিন তার বক্তব্য যে 50 গ্রাম মতো খোলসটাকে ওঠাতে হতো প্রতিনিয়ত। তো ওনার কেসটা আমি শেয়ার করব। দেখেন, এটা চিকিৎসাধীন আছে এখনো। আরেকজন পেশেন্ট দেখেছি আমি চাঁদপুরে, ওনার হিস্ট্রিটা শেয়ার করবো। শহীদুল্লাহ স্যার না আসা পর্যন্ত আমি এই কেসগুলো একটু শেয়ার করবো। একটু দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন এগুলো? দেখতে পাচ্ছেন না? জি। তাহলে এটা এখনো চিকিৎসাধীন আছেন উনি। দীর্ঘ প্রায় 2 বছর চিকিৎসা চলতেছে। একটা কেস, ওনার কেসটা আমি কি মেডিসিন দিচ্ছেন সেটা আমি করবো। আরেকটা কেস 6 থেকে 7 মাসের মধ্যে ভালো হয়েছে। এই কেসটা মানে একাধিকবার আমি দেখিয়েছি মনে হয়। আপনারা দেখেছেন না এটা? দেখেছেন? এটা কিন্তু সোরিয়াসিসের পেশেন্ট ছিল। দেখেন এখানে তো অল্প কয়েকটা ছবি দেওয়া আছে। এখন কমপ্লিটলি উনি কিওর। এবং চাঁদপুরের একজন পেশেন্ট দেখেছিলাম, ওনার কেসটা একটু শেয়ার করবো। এবং সেই সাথে আমাদের বিএসএমএস একজন ডক্টর, ওনার কেসটাও আমি এখন একটু শেয়ার করতে চাই। চাঁদপুরের যে পেশেন্ট, ওনার বয়স 55 থেকে 58 বছর বয়স। উনি সৌদি আরবে থাকতেন। কোথায় থাকতেন? সৌদি আরবে।
তো উনি 35 বছর বয়সে উনি সৌদি আরব থেকে দেশে ফিরলেন। বয়স যখন 17 বছর ছিল তখন উনি 17 থেকে 18 বছর বয়সে উনি সৌদিতে গেছেন। তো এরপরে দীর্ঘ এই যে 16-17 বছর যত টাকা পয়সা ইনকাম করছেন, তো তার বাবা মারা যাওয়াতে ভাইকে গার্ডিয়ান হিসেবে বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা ভাইও তার সাথে প্রতারণা করেছে। তো প্রতারণা করছে কি, যে বাপ তো মারা গেছে, আমি তোমাকে টাকা পয়সা খরচ করে তোমাকে বিদেশ পাঠালাম, তুমি টাকা পয়সা নিজে রাখবা না, শুধু খাওয়া খরচ টাকা খরচ ছাড়া সব টাকা বাড়িতে পাঠাবা, তো তোমার জন্য জমি কিনবো, বাড়ি ঘরদোর করবো, তো সমস্ত টাকা পয়সা সব বড় ভাইয়ের কাছে পাঠান। যখন বিদেশ থেকে উনি বাড়ি আসলেন 35 বছর বয়সে, তখন হিসাব কিতাবের বিষয় যখন উঠে আসে যে এত টাকা তো পাঠিয়েছি, তো এগুলো কোথায় কি করছো আমাকে একটু বলো। তো বললো টাকা কোথায়, টাকা তো সংসারে খরচ হয়ে গেছে, টাকা সংসারে খরচ হয়ে গেছে, জমি কিনছে ভাইয়ের নামে ভাবির নামে, এখন তার আর টাকা নাই। তার বক্তব্য, ডাক্তার সাহেব, উনি বলতে বলতে কেঁদে ফেললেন, ডাক্তার সাহেব আমি আমার ভাইকে এত বিশ্বাস করতাম, সেও বলতো যেহেতু বাবা মারা গেছে, আমি গার্ডিয়ান হিসেবে, বড় ভাই হিসেবে বাবার ভূমিকা পালন করতেছি, তুমি তোমার সমস্ত টাকা পয়সা আমার কাছে পাঠাও, ব্যাংকে 1 টাকাও তুমি রাখতে পারবো না, আমার অ্যাকাউন্টে পাঠাও। এত বড় প্রতারণা করছে, দেখেন একটা রুব্রিক আছে, বলতে পারবেন কেউ? Elements from deception, তাই না? Elements from deception না, প্রতারণা থেকে অসুস্থতা, রুব্রিক দেখবেন সেখানে একটা মেয়ের কথা বলা আছে। Anyway, come to the point. তো আমি টোটাল হিস্ট্রি নিয়েছি। উনি যখন কেঁদে ফেললেন, এবং এই বর্তমানে একটা ছোট্ট মুদিখানার দোকান দিয়ে উনি দিনাতিপাত কাটাচ্ছেন, সমস্ত টাকা মেরে দিয়েছেন বড় ভাই। তো এই কষ্ট, এই দুঃখ, আমি দেখবেন যে টাকার শখ এত বেশি কষ্টদায়ক, একটা সন্তান মারা গেলে ওইটা কিছুদিন পরে ভুলে যাই, কিন্তু সারা জীবন যে তার কষ্টার্জিত টাকা পয়সা, এই টাকা পয়সা সব ভাইয়ের কাছে দিয়েছে। এতে করে কি করছে, ভাই কঠিন ভাবে প্রতারণা করছে। প্রতারিত হয়ে এখন আস্তে আস্তে তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো 6 মাস 1 বছর পরে তার এই সোরিয়াসিস দেখা দিল। আমি বললাম, ভাই আপনার এই সমস্যা ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো উনি আলহামদুলিল্লাহ চিকিৎসা নিলেন। 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে উনি কমপ্লিটলি কিওর হলেন, এবং নেটটা মিউরি উনি এখনো পর্যন্ত ভালো আছেন, ওনার কোনো ওষুধ আর দেওয়ার প্রয়োজন হয় না। একটা সফল কেস আমি তুলে ধরলাম। আরেকটা হচ্ছে বর্তমানে আরেকজন পেশেন্ট, উনি বিএসসি ডক্টর, ওনার হাজবেন্ডও বিএসসি ডক্টর। তো ওনার বক্তব্য ছিল যে ডাক্তার সাহেব, সোরিয়াসিসের জন্য আমি বাংলাদেশের স্বনামধন্য ডক্টর, আমি নাম বলতে চাই না, বাংলাদেশে একদম টপ লেভেলের, যেহেতু উনি বিএসসি ডক্টর, ওনার হাজবেন্ডও বিএসসি ডক্টর, টপ লেভেলের ডক্টররা ওনাকে দেখেছেন। এই পর্যন্ত 18টা মেডিসিন ওনার কাছে অ্যাপ্লাই করা হয়েছে। কতটা মেডিসিন? 18টা মেডিসিন। তো আমি যে মেডিসিন দিয়েছি, এই মেডিসিন কোনো ডক্টর প্রয়োগ করেন নাই। সেটা কি? আমি ওনার হিস্ট্রি যখন নেওয়া শুরু করলাম, উনি আমার পাশেই বসা আছেন, ওনার হাজবেন্ড বসা আছেন। তো দেখলাম যে উনি দীর্ঘশ্বাস ফেললেন, তো দীর্ঘশ্বাস ফেলাতেই আমি এই জন্য অবজারভেশন পাওয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন পেশেন্ট দেখবো, রোগীর জেস্চার, প্রস্চার, তার অঙ্গভঙ্গি কেমন করতেছে, সে হাত মোছড়াচ্ছে অথবা মানে কি চুল টানাটানি করতেছে, কপাল ঘষতেছে, অথবা অঙ্গভঙ্গি কি করতেছে, এগুলো দেখার দরকার আছে। তো আমি একটু খেয়াল রাখলাম যে উনি দীর্ঘশ্বাস ফেলেন। আমি বললাম যে দীর্ঘশ্বাস কে ফেললেন? বললো যে আমি ফেললাম। ডাক্তার সাহেব, আমার তো দীর্ঘশ্বাস প্রায় এমন পড়ে। আচ্ছা, ওকে, আমি খুব চমৎকার একটা পয়েন্টে এসেছি। এখন এই হিস্ট্রি দিতে গিয়ে জানতে পারলাম ওনার বাবা মারা গেছেন আজ থেকে 12 বছর আগে। তো বাবা মারা যাওয়ার পরে উনি মানসিক ভাবে, উনি একমাত্র ছোট মেয়ে, ওনার যতগুলো ভাই বোন আছে, তো সব ভাই বোনের মধ্যে থেকে উনি ছোট সন্তান, সেই হিসাবে ওনার এই মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর ছোট মেয়ের প্রতি নাকি বাবা মায়ের বেশি ভালোবাসা থাকে। এনিওয়ে, তো তাকে অনেক বেশি ভালোবাসতো। এখন মেয়েও বাবাকে ভালোবাসতো। তো এই বাবা পৃথিবী থেকে চলে গেল, বিদায় নিল। তো মানসিক ভাবে কিছুটা একটু ভেঙে পড়লো, দুর্বল হয়ে পড়লো। এই মানসিক কষ্ট, শোক, যন্ত্রণা কাটাতেই ইতিমধ্যে 1-2 মাসের ব্যবধানে
তার বোনের যে মেয়েটা ছিল, এই মেয়েটা ছোটকাল থেকে একদম কাকে করে বলে করে মানুষ করছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত তাকে লেখাপড়া করিয়েছে। এখন এই মেয়েটা ছিল অন্য ছেলের সাথে অ্যাফেয়ার, এই ছেলের সাথে সে অন্য ওই ছেলের সাথে বিয়ে শাদী করে বাস ভেগে গেছে। তো রোগীর বক্তব্য, ডাক্তার সাহেব আমি যত না কষ্ট পেয়েছি, আমার বাবা মারা গেছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বোনের মেয়েটা যখন অন্যের সাথে বিয়ে করে সে চলে গেছে। আমি আজও পর্যন্ত তাকে ক্ষমা করতে পারি না, তাদের নাম শুনতে পারি না। তো এই যে তাদের নাম শুনতে পারি না, হেট্রেড, এটাকে রুব্রিক্সের ভাষায় আপনার কি রুব্রিক্স নেবেন? হেট্রেড, তীব্র বিরাগ, তীব্র ঘৃণা। যে নেকটার মেয়র কিন্তু সহজেই ক্ষুব্ধ হয়, অফেন্ডেড ইজিলি। তো যদিও নেকটার মেয়র এবং ইগনিশিয়ার মাঝামাঝি, তাহলে ইগনিশিয়ার ক্রনিক কিন্তু নেকটার মেয়র, ইগনিশিয়ার ক্রনিক কি নেকটার মেয়র না? জি, আসলে রাতে আলোচনা করতে গিয়ে অন্তত 5 থেকে 7 জন এ পর্যন্ত পেশেন্ট ফোন দিয়েছেন, আমি তাদের ফোন রিসিভও করতে পারতেছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী থেকে ইনশাল্লাহ সকালে ক্লাস নেব, আপনাদের মতামত জানবো আর কি। এর আগে আমরা সকালে ক্লাস নিতাম ফজরের পর থেকেই, রাতে রোগীর চাপ অনলাইন অফলাইন, যার ফলে আপনাদেরও এই পেশায় থাকার কারণে রোগী দেখা কষ্ট হয়। সকালের সময়টা অনেকে ফ্রি থাকে, অনেকে চাকরি করেন, তো আমরা একটা সময় নির্ধারণ করবো যাতে আপনাদের সুবিধা হয়। এনিওয়ে আলহামদুলিল্লাহ আমি ওষুধ অ্যাপ্লাই করলাম ইগনিশিয়া। এই পেশেন্ট কোন পেশেন্টকে? বিএসএমএস ডক্টর, তাই না? এই ডক্টরকে আমি ইগনিশিয়া অ্যাপ্লাই করলাম। তো ইগনিশিয়া 1 2 3 4 5 এইভাবে আমি 15 16 17 পর্যন্ত পাওয়ার অ্যাপ্লাই করেছি। এরপরে কাজ করে না, ওষুধে আর কাজ করে না। তখন আমি বললাম যে আপনি তো প্র্যাকটিস করেন, কিন্তু আমি ওষুধ দিলে আগে যা ছিল স্কিন ডিজিজ তার চেয়ে ভয়াবহ রূপ নেবে, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? উনি বললেন যে আমি ধৈর্য ধারণ করতে পারবো। যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি আপনাকে মেডিসিন অ্যাপ্লাই করবো। রোগী অবশ্যই ওভার সেন্সিটিভ হওয়ার কারণে ডাক্তার আমি 3 থেকে 4 বার 5 বার কামিং করছি। তো কামিং করেও কয়েকটা ডোজ দিয়েছি, 3-4 ডোজ দিয়েছি, দেওয়াতে ভায়োলেন্ট অ্যাগ্রাভেশন হয়েছে, এত বেশি অ্যাগ্রাভেশন হয়েছে রোগী সহ্য করতে পারে না। আমি 2.5 মাসের মতো আমি শুধু প্লাসিবোর উপর রেখেছি, এর মধ্যে হঠাৎ করেই তার জ্বর দেখা দিয়েছে। তো জ্বর দেখা দিয়েছে, আমি বললাম এটা ভালো একটা লক্ষণ, পজিটিভ সাইন, জ্বর দেখা দিয়েছে, আপনি অস্থির হয়ে না। তো যাই হোক রোগী অস্থির হয়ে পড়েছে। তো অস্থির হওয়াতে 3-4 দিনেও যখন এইভাবে যাচ্ছে না, তখন আমি প্রায়নে অ্যাপ্লাই করেছিলাম। প্রায়নে অ্যাপ্লাই করাতেই চলে গেছিল। তো আমার উচিত ছিল আরো অপেক্ষা করা। রোগী অস্থির, অনেক সময় আমাদেরকে এত বেশি অস্থির করে ফেলে রোগীর আত্মীয়-স্বজন সহ, তো আমরা ওষুধ না দিয়ে অনেক পারি না। কিন্তু এখন থেকে আরো বেশি অনড় থাকতে হবে, অবিচল থাকতে হবে, ওই জায়গা থেকে একেবারেই নড়া যাবে না। যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়েছে অপেক্ষা করার, ওয়েট হচ্ছি। যাও, এরপরে আমি ইগনিশিয়া, তারপর নেকটামিয়র, এর মধ্যে নেকটামিয়র দিয়ে 3 মাস প্রায় হতে যাচ্ছে, 2.5 মাস হয়ে গেছে। বললেন ডাক্তার সাহেব আপনি যদি কিছু না মনে করেন তো আলাউদ্দিন স্যারকে আপনি একটু সাথে নিতে পারেন কিনা। আমি বললাম ইয়েস, আমার বাংলাদেশের কোনো ডক্টরের সাথে বসতে আমার কোনো সমস্যা নাই, আমি এই ধরনের কোনো ইগো প্রকাশ করি না। উনি আমাকে যদি কোনো বিষয়ে কোশ্চেন করেন আমি দেদারসে এই বিষয়ে উত্তর দেওয়ার সক্ষমতা রাখি। তো যাই হোক, তো আলাউদ্দিন স্যার সহ ওনাকে আমরা গ্রুপ করে আনলাম। তো স্যারকে বললাম স্যার এই মেডিসিন যেহেতু ওনাকে আমি বলি না, তো উনি চলে গেলে আমি মেডিসিন আপনাকে বলবো। তো স্যারকে আমি বললাম যে এই কনজেশন ছিল, এই মেডিসিন দিয়েছি, এখন একটা মেয়ে দিয়েছি, এখন আমি তার স্বাস্থ্যের যে অবস্থা, মানসিক যে অবস্থা এখন অনেক ভালোর দিকে, ঘুম ভালো, খাওয়া দাওয়া ভালো, সব ভালোর দিকে। এখন আমি এই মেডিসিন থেকে নড়তে চাই না, আমি এখনো আরো কিছুদিন আমি তাকে প্লাসিবোর উপর রাখতে চাই। তো যাক, তো উনি বললেন যে হ্যাঁ নাসির সাহেব আপনার সিদ্ধান্ত ঠিক আছে, আপনি সেভাবেই এগোতে থাকেন। তো আমি এইভাবে এগিয়ে যাচ্ছি। একটা পর্যায়ে ডাক্তার মেয়র যখন এই হলো, ডাক্তার মেয়র আর ভালো রেসপন্স করতেছে না। দেখেন মেডিসিনের যে রিলেশনশিপ, ইংলিশের ক্রনিক কিন্তু ল্যাকটোমিয়ারের ক্রনিক কিন্তু সিভিয়ার, আবার সিভিয়ার কমপ্লিমেন্টারি যেহেতু সোরাদোষ আছে, হ্যাঁ, এবং সাইকেলিক ম্যানিফেস্টেশনও আছে, সেই ক্ষেত্রে আমরা সিভিয়ার পরে সালফারও কিন্তু মাঝে মাঝে, কারণ শরীর সমস্যা থাকলে মাঝে মাঝে কিন্তু অ্যান্টিসরিক ওষুধ অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সালফার অ্যাপ্লাই করলাম এই 2 বছরের মধ্যে। ইগনিশিয়া, ল্যাকটোমিয়র, সিভিয়া, সালফার, মানে একটার পর একটা যে মেডিসিন আসতেছে। তো
ইগনিশিয়ার অনুপ্রয়োগ ন্যাট্রামিয়ার, ন্যাট্রামিয়ার অনুপ্রয়োগ বা ক্রনিক মেডিসিন সিপিআর, সিপিআর কমপ্লিমেন্টারি সালফার, এবং সালফারের কমপ্লিমেন্টারি কিন্তু সরিনাম। এখন সরিনাম চলতেছে। আমি বললাম এখন আপনার এই সরিনামের কাজ করবে না, ভিন্ন মেডিসিনে আসবে। খাওয়া দাওয়া অত্যন্ত বেশি, অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো এই আরেকটা কেস আমি শেয়ার করলাম। আমাদের শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন কি আমি জানি না। শহীদুল্লাহ স্যার, আপনি যুক্ত হয়েছেন স্যার? শহীদুল্লাহ স্যার নাই, শহীদুল ইসলাম নামে একজন আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি স্যারকে একটু কল দিই, যে এখন এই যে অবজারভেশন করেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গ্রুপে লেখেন, আমি কোশ্চেন উত্তর দেব ইনশাল্লাহ। জি, আমি স্যারকে একটু কল দিই, ঠিক আছে? আমি এখন আসতেছি। বাংলা শব্দ উদ্যোগ ছাড়া আগে দেয় এটা সমস্ত and বাপদাদার বাড়ি হইতে বাইরে এন্ডা সেটা লাগে হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সকলে? জি স্যার, শোনা যায় স্যার। আমি যেহেতু গ্রুপ থেকে চলে গেছি, অনেকেই গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছেন, তো এর মধ্যে তো আপনারা একটু কথা বলবেন, একটু সারা শব্দ দিবেন না? আমাদের স্যার মনে হয় মানে মিউট আছেন, তো সারা শব্দ না দিলে সবাই হয়তো যারা নতুন করে যুক্ত হচ্ছে ভাবেন যে মনে হয় ক্লাস শেষ। যাও, স্যারের সাথে কথা হয়েছে, স্যার বললেন যে আমি এই মাত্র বাসায় ঢুকলাম, তো আমি বললাম স্যার তাড়াতাড়ি যুক্ত হন। জি, একজন ভাই কোশ্চেন করেছেন, রুব্রিক নিলে ন্যাট্রামিয়ার, ইনশিয়া, হস্তিকাম। আচ্ছা, টিডি করা এক্স্যাক্টলি। জি, অবশ্যই। এখন কেন আমি ইংলিশটা নিব না, কেন স্টেরিসিডিয়া নিব না, কেন হস্তিকাম নিব না, কেন ন্যাট্রামিয়ার নিব না? ওকে, ঠিক আছে কিনা? আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার।
শহীদুল্লাহ স্যার আমাকে ফোন দিয়েছিলেন, হ্যাঁ, তো আমি বললাম স্যার আপনাকে লিঙ্ক পাঠিয়েছি, স্যারকে তো লিঙ্ক কয়েকবার পাঠিয়েছি, আমি আবারও পাঠাচ্ছি। স্যার আবারও কল দিচ্ছি কেন? জি আমি একটু ডিডি করে দিব। বসেন বসেন একটু বসেন। হ্যাঁ বলুন। আচ্ছা মানে আমার ছেলের বাচ্চার বয়সে দরকার হোমিওপ্যাথিতে ওষুধ আছে, আপনি নিয়ে আসতে পারেন। জি হোমিওপ্যাথি, জি জি হবে, জি নিয়ে আসতে হবে। জি আসেন, কালকে আসেন। কালকে আমাকে পাবেন না, কালকে পাবেন না। কালকে আমি নোয়াখালী এবং পরশু দিনে মাঝদি আর আপনার চাটখিল 2 দিন রুগী দেবো বাইরের জেলায়। তো আমি আছি, আপনি এখন পারলে আসতে পারেন। আমি 11টা মতো আছি। লক্ষণ তো তার কাছ থেকে নিতে হবে। জি 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 দেখেন, নাহলে ফোনে কথা বললো, ফোনে কথা বললো। আচ্ছা ঠিক, আপনি ইয়ে করেন, নিয়ে আসেন, দেখেন কথা বলেন। ওকে ওকে জি স্যার যুক্ত হয়েছেন, স্যার শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন। স্যারকে তো আমি একাধিকবার লিঙ্ক দিলাম। স্যার কি বলতেছে স্যার, আমি একটু শুনে দেখি। স্যার যুক্ত হয়েছেন, জি জি স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, AKM শহীদুল্লাহ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি যুক্ত হয়েছেন। আমি জি স্যার। হ্যালো স্যার, আপনি মিউট আছেন, আনমিউট করবেন। AKM শহীদুল্লাহ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যুক্ত হয়েছেন, আপনি মিউট আছেন, প্লিজ আনমিউট করবেন। আপনাকে দেখতে পাচ্ছি, আপনি যুক্ত হয়েছেন স্যার। আপনি মিউট আছেন, আনমিউট করবেন প্লিজ। জি আমরা ডিডির কথা বলতেছিলাম। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনাকে এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবার বলো। এটা দিয়ে শোনা যায় না। আমার আলোচনা জি স্যার, আলোচনা শেষ হয়ে গেছে। এখন আপনাকে চাচ্ছি আমরা, আর একদম আমাকে ডিডি করতে বলেছেন যে নেটওয়ার্ক মেয়র থেকে আপনার আর কি কি ওষুধ জানো? নেটওয়ার্ক মেয়র, ইগনেশিয়া, স্টেবিসিডি, আর কি কি? পুস্তিকা। জি তাহলে আমরা কেন নেটওয়ার্ক মেয়র দিলাম, ইগনেশিয়া, স্টেবিসিডি করতে কেন দিব না, একটু ডিডি করতে চাই। আচ্ছা, এই তো মূল কথা। আমি এতক্ষণ যে একটা জটিল কেস আমি শেয়ার করেছি, তো এখন একজন কোশ্চেন করেছেন যে আমরা কিভাবে ডিডি করব, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা কিভাবে করব। তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে এখন নেটওয়ার্ক মেয়র যদিও প্রথম শ্রেণী গরম কাতর, দ্বিতীয় শ্রেণী শীত কাতর, এখন ইমোশনাল
তার যে সাইলেন্ট যে গ্রিফ আছে এবং ইন্ট্রোভার্টেড, কষ্টিকাম বেশি বাসাল কথা বলে, তার মানে কষ্টের কথা বলতে বলতে কান ঝালাফালা করে ফেলে, এবং নেট্টামিও চুপচাপ থাকতে চায়, ইন্ট্রোভার্টেড হয়, রিজার্ভ হয় এবং মানুষের সামনে কাঁদতে পারে না। আর কষ্টিকাম তার দয়া মায়া, তার কষ্টের কথা কারো কথা শুনলে, কারো কথা কষ্টের কথা শুনলেই সে কেঁদে ফেলে, এটা কষ্টিকামের মধ্যে আছে। আর ইগনিশিয়া অ্যাকিউট অবস্থায় ভালো কাজ করে, ক্রনিক অবস্থায় তত এইভাবে খুব ভালো রেসপন্স করবে না, কিছুটা কাজ করে যখন করতে পারবে তখন একটা মেয়ের কমপ্লিমেন্টারি হিসেবে আসবে। আর অ্যাঙ্গার সাপ্রেস থাকে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিকের মধ্যে, যদিও তার মডিফিকেশন আছে কিন্তু তার রাগ ক্ষোভ এটা ভিতরে থাকে, এবং সে যখন রেগে যায় তখন সম্ভবমান হতে থাকে, ঠিক আছে, থাকতে থাকে। লং স্ট্যান্ডিং জিনিস থাকে ল্যাকটামিয়ারের মধ্যে, এবং ইন্ডিগনেশন থাকবে, এবং সাপ্রেসড অ্যাঙ্গার থাকবে, সেক্সুয়াল অ্যাবিউজ থাকবে, অথবা ডুয়ালস সেক্সুয়াল সাবজেক্ট, সেক্সুয়াল সাবজেক্টে সেক্সুয়াল বিষয় নিয়ে আমরা আলোচনা করবে, সেটা ইসেন্সিয়াল ক্রিয়া। আর মধ্যে আপনার গ্রিফ আছে, কিন্তু দেখা গেল সে লোকের কাছে বলে এটা, তার কষ্টের কথা বলে এবং অন্যের দুঃখী হয়, ঠিক আছে। আরো অনেক পার্থক্য আছে, অনেক দেরি করা যাবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা আমার কথা কি শুনতে পারছ? স্যার শুনতে পারি, আমরা শুনতে পারি স্যার। আচ্ছা, এবার শোনো, ইগনেশিয়া নেট্টামিওর দুটো ঔষধ অনেক সময় অনেকাংশে অধিকাংশ ডাক্তারে এটা স্বীকৃতি দিয়েছেন। ইগনেশিয়ার পরবর্তী যে কমপ্লিমেন্টারি মেডিসিন, বারবার কোনো রোগী যদি ফিরে আসে তাহলে নেট্টামিও চিন্তা করিও, এই কথাটা অধিকাংশ বইতে আছে। এখন ইগনেশিয়া যখন আমরা নির্বাচন করব তাহলে তার একটা দেখতে হবে কন্ট্রাডিক্টরি সিমটম, এটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে দ্বন্দ্বমূলক সিমটম গুলি তার সেখানে থাকতে হবে। যেমন হাসার বস্তু নিয়ে কান্না করা, কান্নার বস্তু নিয়ে হাসা, সঙ্গমিচ্ছা প্রবল কিন্তু তার ক্ষমতা থাকতেছে না। পালসের রোগীর ক্ষেত্রে ইগনিশিয়ার ব্যাপারটা হলো যখন সে শুয়ে থাকবে বাড়বে, যখন হাঁটা চলা করবে তখন কমবে। যে কোনো জিনিসে নেট্টামিও, ইগনেশিয়া, সিপিয়া, এই তিনটা ওষুধের একটা বৈশিষ্ট্য গুণ হলো যখন রোগীকে কখনো সান্ত্বনা দিতে যায় তখন সে শান্তি তো পায় না, বরং আগুনে কেরোসিন ডালার মতো অবস্থা হয়। এই তিনটা ওষুধে প্রধান আমাদের থাকে। ইগনেশিয়া শীতকাতর, নেট্টামিওর গরম কাতর। নেট্টামিওর অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ এবং রোগীদের মধ্যে একটা বৈশিষ্ট্যগত অবস্থা থাকবে। সেটা কি? সেটা হলো তার চঞ্চলতা এবং সেখানে ইমাসিয়েশন, কোথায় গাড়ের। এই যে কথাগুলি আমরা শুনবো, মানসিক আঘাত পেলে অনেক ওষুধ পাবো, অনেক ওষুধ পাবো মানসিক আঘাতের ফলে, কিন্তু এই যে আমরা এই দুটো ওষুধের ক্ষেত্রে ইগনেশিয়াকে যেমন অসামঞ্জস্যপূর্ণ ভালোবাসা, আনপ্যারালাল লাভ যেটাকে বলা হয়, সেটা আমাদের ইগনেশিয়ার মধ্যে প্রধানত। যেমন ড্রাইভারের সাথে সাহেবের মেয়ের ভালোবাসা, এই ধরনের একটা আনপ্যারালাল কন্ডিশন থাকবে। নেট্টামিওরে এই ধরনের আনপ্যারালাল কন্ডিশনটা আমরা পাবো না। দুইটাই লস্ট, যে লাভ বলা হয়, স্যাক খাওয়া বলা হয়, দুটো ওষুধেই আছে। কিন্তু ইগনেশিয়ার যে কথাটা, নেট্টামিওর কথাটা এক নয়। নেট্টামিওর একটু কোষ্ঠবদ্ধের দাঁত, ইগনেশিয়ার স্বাভাবিকভাবে একটা অবস্থা। আমরা এগুলি রোগী দেখলেই সেটা বুঝবো। দুইটা ওষুধের মধ্যে মোস্ট অ্যান্টিসোরিক আবার নেট্টামিওর, কিন্তু ইগনেশিয়া মোস্ট অ্যান্টিসোরিক নয়। তো যেই ক্ষেত্রে আমরা দেখব যে অশ্রু সজল আবেগময়ী প্রথম অবস্থাতে আমরা নেট্টামিওরকে চিন্তা করব। আর নেট্টামিওরের একটা হচ্ছে দুঃখজনক নিঃশ্বাস।
আপনার চেম্বারে যখন বসবেন তখন দেখবেন যে নিঃশ্বাস নিচ্ছে, টেক এ ডিপ সাই এভাবে বলছে আর কি, টেক্স এ ডিপ সাই এইভাবে বলা আছে। তো ঔষধ তার নিজস্ব স্যার লাউড ন্যাটামিউর না, আমি ইগনিশিয়ার কথাই বলছি। যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই ইগনিশিয়ার একটা বৈশিষ্ট্য কথা। আর ইগনিশিয়ার আরো কিছু বৈশিষ্ট্য কথা হবে। মানসিক যখন লক্ষণগুলি পেতে যাওয়া তখন কিছু অ্যাবনর্মালিটি এসে যায়। যেমন তার ইয়ের মধ্যে দিয়ে একটা কথা বলা হয়, যেসব পুরুষ চলনে বলনে মেয়ের ভাব এবং এই ধরনের লোকগুলিকে তুমি ইগনেশিয়াকে চিন্তা করো। আর ইগনেশিয়া যখন হতে যাবে তখন আপনারা দেখবেন যখন খেতে যায় তাহলে তার একটা বিশেষ অংশতে গাম হয়। আরো একটা বৈশিষ্ট্য আছে, যখন সে কথা বলে বা খেতে যায় তখন তার জিহ্বায় কামড় পড়ে। এই ধরনের অনেক বিশেষ বিশেষ কথাগুলি পাবো। আর ন্যাটামিউরের যে একটা বৃত্তি, টেলিফোন ন্যাটামিউরের একটা যে বৃত্তি, লবণের স্পৃহা এবং লবণ না খাওয়া, যদিও থার্ড গ্রেডের ন্যাটামিউর আছে, তো লবণের স্পৃহাটা হলো সুপার গ্রেডের একটা মেডিসিন। আর সে রোদ্রে যেতে পারে না, রোদ্রে যাওয়া তার পক্ষে সম্ভব না। যদি এই ধরনের হয়, আরেকটা জিনিস আছে, লজ্জাশীলতা ন্যাটামিউরেরও আছে, ইগনিশিয়ারও আছে, দুইটাই। আমরা তো কিছু ইয়ে করি বলি, যেসব রোগীগুলি কোনো বাসে চললে সে প্রস্রাব কোথায়ও করতে পারে না, অথবা আত্মীয় স্বজনের বাসায় চলে গেলে একান্ত ভাবে সে প্রস্রাব পায়খানা করতে অসামর্থ্য বা অসম্ভব ব্যাপার হয়ে যায়, এদেরকে তুমি ন্যাটামিউর চিন্তা করো। তো আমার কথা হয়েছে, আমি বলতে চাচ্ছি প্রত্যেক ঔষধের নিজস্ব বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্য দেখে টানবো। যেমন স্ট্যাবিসেগ্রিয়া, সেও মানসিক কষ্টের একটা জিনিস থেকে যায়। তো সে কষ্টটা কেমন, যেমন আপনি অফিসের থেকে আসছেন, ভালোভাবে আপনি আজকে অফিসে ধমক খেয়ে আসছেন, যদি মহিলা রোগী হন অথবা পুরুষ রোগী হন, আপনার এসে মাথা ধরে যাবে, তারপরে এই যে একটা মেন্টাল প্রেশার, মাথা ধরে যাবে, জ্বর আসতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। এই সাধ্যের অতিরিক্ত যখন মানসিক কোনো চাপ হয়, যেমন আমরা আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে অধিকাংশ স্ট্যাবিসেগ্রিয়া বানিয়ে ছাড়ছি। কেমন? প্রত্যেকটি ছেলেই ফার্স্ট হইতে হবে, প্রত্যেকটি ছেলে। এই যে এই কথাটা সবচেয়ে সুন্দরভাবে লিখছেন সম্ভবত রবিন মার্ফি। রবিন মার্ফি এই কথাটা তার ম্যাথমেটিকাতে স্থান এনেছে। আর আরেকজন রাইটারও এই কথাটা বলছে, অর্থাৎ নিজের সাধ্যের ভারসাম্যর অবস্থা মানসিক লক্ষণের থেকে যদি সে চাপটা বেশি হয় তাহলে স্ট্যাবিসেগ্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। এরপরে আরো অনেকগুলি কথা স্ট্যাবিসেগ্রিয়ার আছে এবং সে মানসিক লক্ষণের দিক দিয়ে একটু লাজুক ভীতু, এই কথাগুলি আছে। কিন্তু কোষ্ঠিকাম যে জিনিসটা হয়েছে সেই কথা হলো নিজ থেকে পরের প্রতি সহানুভূতিশীলতা। এই জিনিসটা আমাদেরকে সব সময় মানতে হবে যে কোষ্ঠিকামের যে মানসিক অবস্থা, একটা কথায় একই বাসায় তিনজন থাকি, সবার সমান তালে জ্বর, কিন্তু কোষ্ঠিকাম নিজের কথাটা চিন্তা না করিয়া অন্যজনের কথাটা চিন্তা করবে। আর কোষ্ঠিকামের একটা খাদ্যের বিশেষ কথা আছে, সেটা সে পোড়া মাংস খায়। আর কোষ্ঠিকামের রোগী হতে গেলে দুইটো জিনিস হয়, একটা হলো রিউমেটিক ডায়াথেসিসের একটা কন্ডিশন তার মধ্যে থাকবে, আর ইউরিনারি একটা কমপ্লেন তার মধ্যে থাকতে চাবে। তো আমরা আসলে ওষুধকে দেখবো রোগ হিসাবে নয়। তো আপাতত আমার কাছে যতটুকু স্মরণ আছে তোমাদের সাথে আমি এতটুকু শেয়ার করলাম। অনেক কিছুই সেখানে আরো থাকতে পারে এবং আছেও, কারণ উইদাউট প্রিপারেশনে এই বয়সে
একটু বলাটা, সবকিছু স্মরণ করাটা একটু কষ্টকর। তোমরা যোগ করে পড়লে আমি সাথে বলে দেবো না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি শতবক্ততার মধ্যেও যতটুকু সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে ইংলিশের আরেকটা বিষয় আছে স্যার, সেটা হলো ওই যে শক্ত খাবার গিল সেটা সমস্যা হয় না, কিন্তু তরল খাবার খেতে গেলে তার গলা ব্যথা বা গলায় কষ্ট বেড়ে যায়। আর কিন্তু সেইখানে মধ্যে শক্ত জিনিস খেলে তার হয়। এইভাবে অনেকগুলি, অর্থাৎ দ্বন্দ্বমূলক হ্রাস বৃদ্ধি, দ্বন্দ্বমূলক লক্ষণগুলি ইগনিশিয়ারই কথা, না হলে ইগনিশিয়া হয় না। এই জিনিসটা আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে এটার। আচ্ছা, এরপরে আর কি বলতেছ বলো। যেমন যেমন ফ্যাট সুইট এটা ডিজায়ার করে, কিন্তু মিল্ক ডিজায়ার করে, টোবাকো ডিজায়ার করে হচ্ছে ইগনিশিয়া, আর সল্টি থিংস সল্ট ডিজায়ার করে। ডিজায়ার করলো টোবাকো তো আবার বৃদ্ধি হয়। জি 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 জি। এরপরে আমরা আরো সংযুক্ত করতে পারি, বিশেষ করে স্কিন ডিজিজ। আমরা যেহেতু আজকে সোরিয়াসিসের উপরে আমরা একটা কেস প্রেজেন্টেশন করেছি, তো একটা মেয়েদের স্কিন ডিজিজটা আপনার হচ্ছে হার্পেটিক রিঅ্যাকশন হয় এবং ফেস গ্রেজি ফেস, অয়েলি ফেস, হ্যাঁ তৈলাক্ত থাকে। এমনকি ভাত যখন সে খাবার খাচ্ছে নাকটা ঘেমে যায় বেশি। আর দেখা যায় যে হার্পেটিক রিঅ্যাকশন বেশি দেখা যায় আপনার একটা মেয়েদের ইগনিশিয়ার হলো স্কিনটা ক্লিয়ার থাকে এবং হাইপার সেন্সিটিভিটি বেশি থাকে। আর একজিমা থাকবে, বাট সেন্সিটিভ টাচ করলে এটা সেন্সিটিভিটি বেড়ে যাবে এবং হচ্ছে ওয়ার্ড থাকতে পারে, একজিমা থাকতে পারে, হ্যাঁ, এবং হিলিংটা স্লো হয়। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হলো এখানে ন্যাট্রামিউরের একটা কথা যোগ করতে হবে। আমাদের রেপার্টরির মধ্যে যে কয়েকটি ওষুধ আছে, ইরাপশন এট হেয়ারি প্লেস, যেখানে চুলের প্রান্ত, এই একটা কথা বলা আছে ন্যাট্রামিউরের কথা। এটা একটা স্পেসিফিক কথা, যেমন কারো গাড়ে হচ্ছে, দাড়ি হচ্ছে, মোষের কিছু অংশের মধ্যে হচ্ছে, বগলের তলে হচ্ছে, এই ধরনের অনেক কথাগুলি আছে। এই ক্ষেত্রে আমরা আবার পৌষ্টিকামের যে স্কিন ডিজিজ, পৌষ্টিকামের উপরে একটা লেয়ার পড়বে, লেয়ারের পরে দিয়ে যদি লেয়ারটা উঠাও তাহলে সেইখানে দেখবা যে একটু আঠা সামান্য, নট গ্রাফাইটিস, নট গ্রাফাইটিস, ওই ধরনের একটা পড়বে কোষ্টিকামে। এই জিনিসটা খেয়াল করে নিতে হবে। তবে আমি অনুরোধ করি, জীবনে কত বকা খাই রোগীদের, এই সোরিয়াসিস ট্রিটমেন্ট করতে গেলে সময় নিবেন, মেহেরবানি করে 2 বছরের সময় নিয়ে যে রোগী কপালে যে কত রকম বকা আছে রোগীদের, প্রতিদিনে 2 দিন পর টেলিফোন করে। আমি কোনো রোগী ধরি না ভাই, আপনি 15 বছর 16 বছর, এই 15-16 বছরের হইতে নারায়ণগঞ্জের একটা রোগী, কি কব দুঃখের কথা, 4 মাস ট্রিটমেন্ট দিচ্ছি, এখন বলে যে স্যার আমার চর্মরোগটা কমে আসছে কিন্তু চুলকানি কমে না কেন, কি দেব বলো। আমরা পাবো এবং সোরা পাবো, আর স্কুলশিক্ষের ক্ষেত্রে সোরা থাকতো, আর পুষ্টিকেন্দ্রের ক্ষেত্রে সোলার সাইকোস্টেবিলিটি আসলে শোনো, আমার যে তিক্ত অভিজ্ঞতা বা কোন ঔষধের ব্যাপারে সে কোন মায়াজমের, এই জিনিসটা আমরা নির্ধারণ করাটা সঠিক হবে না। কারণ হলো উই আর দি ফলোয়ার অফ সিমটোমাটোলজি। আমাদের সিমটমটা যখন আসবে যে কোনো একটা মায়াজমের মধ্যে পড়বেই।
এর মধ্যে ডমিনেট কোড সেটা আমাদের দেখতে হয়। তা ঠিকই আছে, তবে যখন মিক্সড মায়াজম হয়ে যায় তখন তো সবগুলি একত্রে আমাদের ডমে হচ্ছে না, বেশি উঠতেছে না, আমাদের তো বেশি উঠতেছে না। একজন লোক 3টা মায়াজমে আক্রান্ত হয়ে গেলে তিনটাই তো একত্রে বিকশিত হয় না, এটা একটা লেয়ার দূর করতে হবে। এরপরে বলো। যেমন আমাদের ইউরিন সিমটমের ক্ষেত্রে যখন আমরা একটা ইনভলিউন্টারি ইউরিনেশন একটা মেয়েরও আছে, তো ইনভলিউন্টারি ইউরিনেশন এটা আপনার আছে ইউরিনেশন কাশ দিলে হাসি মানে হাসি দিলে এটা একটা মেয়েরও থাকে, কিন্তু প্যারালাইসিস যদি হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার ফোটায় প্রস্তাব আসতে থাকবে, বসতে গেলে ড্রিপলিং হতে থাকবে এবং প্যারালাইসিস আপনার ব্লাডারের প্যারালাইসিস কারণে এইভাবে অনেক কিছু হতে পারে। তারপর শীতকালে বৃদ্ধি হয় আপনার পুষ্টিকামের, আর গরমকালে বৃদ্ধি হয় আপনার ন্যাট্রামের। ফ্রিকুয়েন্ট আর্জিং থাকে আপনার এসেন্সিয়াল লেয়ার, বাট যেমন নতুন যে বিয়ে শাদী করলো, বিয়ে শুরু করাতে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, বাট এইভাবে প্রস্তাব তার ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ প্রস্তাব রয়ে গেছে অন্য সময়, প্রস্তাবের সময় না অন্য সময়, এটা এসেন্সিয়াল লেয়ার এই লক্ষণটা আমরা এসেন্সিয়াল ক্ষেত্রে দেখি। এই সম্পর্কে একটা কথা সুন্দর লেগছে, যেটাকে বলা হানিমোনিয়ান ডাইসুরিয়া। বুঝতে পারছো, এই যে জীবনের প্রথম যখন সত্যছেদটা ঘটে তখন তার ডাইসুরিয়া মহিলাদের মূত্রপিষ্টটা আসে। আমরা অন্যান্য ওষুধগুলি চিন্তা করি না, এই ক্ষেত্রে স্ট্যাবিসেগ্রিয়া অনেকে হয়তো ভুলবশত ক্যান্থারিস বা এবিস, আর্নিকা, বেলিস এই ধরনের ওষুধ চিন্তা করেন, আসলে অত খুঁজতে হয় না। হানিমুনে গেছে, এরপরে দিয়ে ডাইসুরিয়া শুরু হয়েছে, একটি ঔষধেই আমাদেরকে আশার আলো দেখায়। এরপরে যদি এইভাবে পেতে চাই, আপনি অনেক সিনিয়র, তখন আল্লাহ কখন তাকে কিভাবে নিয়ে যায় আমরা জানি না, অভিজ্ঞতা লোক তো জ্ঞান যাকে বলো আমাদের থেকে, তাই তো কি জবাবদিহি করবো, এই জ্ঞান আমরা কোথায়? আলহামদুলিল্লাহ প্রায় 7 জন রোগী দেখতে হয়েছে, এই জন্য বলছি। আচ্ছা, তুমি এক কাজ করো, কম্পারেটিভ স্টাডি যদি একটা প্যানেল করো, যেমন আমরা একটা প্যানেল করতে পারি যে একটা সিমটমের উপর নির্ভর করে যে বেসিক এই সিমটমের, যেমন আমরা যদি বলি যে পেট ফাঁপা তো অনেক কারণও হতে পারে, তারপরে কয়েকটা মেডিসিনের ভিতরে এটার আছে, এটা আছে, এইভাবে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, এটা আমরা করে নিতে পারি। এই ক্লাসগুলি অনেক বেশি আমাদের মধ্যে উপকার। এই যতটুকু অল্প সময় আলোচনা করেছেন আমার অনেক উপকৃত হয়েছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয়ে আমরা মহাসচিবকে বলবো, আমাদের সাথে যুক্ত করেছেন ভাই আনিফ ভাই, আবু আনিফ ভাই, আপনি মতামত ব্যক্ত করতে চাইলে করতে পারেন, এটা আমরা মহাসচিব স্যারকে চলে যাবো, ক্লাস সমাপ্তির দিকে নিয়ে যাবো। আবু আনিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো মতামত দিয়ে ফেলেছি, সেটার উপর আরো আমরা সামনে আরো কোনো বিষয় জানতে পারবো। স্যারের জন্য দোয়া থাকলো, স্যার আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা অনেক রাত হয়েছে, মহাসচিব স্যারের কাছে চলে যাবো। জি, আমাদের মহাসচিব স্যার আপনি আছেন? জি, মহাসচিব স্যার আমাদের নুর আলম সিদ্দিকী স্যার। জি, আমরা ক্লাস নিয়ে যাবো। জি জি স্যার, আমরা স্যার কাইন্ডলি আপনার একটু বলেন, আমি মানে কি করতে হবে, একটু ছিলাম
স্যার ক্লাস কি শেষের পর্যায়ে আমরা কি শেষ করে দিব নাসির স্যার? শেষ করে দেন জি, শেষ করে দেন জি। জি সম্মানিত উপস্থিতি, নাসির ভাই যে ওই যে সকালে ক্লাসের বিষয়ে শেষে একটু পরামর্শ করতে চাইছিলেন, বিশেষ করে সকালে ক্লাসের বিষয়ে পরামর্শ করতে চাইছিলেন ক্লাস শেষে। বলবো জি। করেছেন আমরা হোমিও ডক্টরস পয়েন্ট থেকে স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আমরা আমাদের চিকিৎসা ভান্ডার আরো উন্নত করব। আজকের সকলে অনেক ধৈর্য ধরে ক্লাসে উপস্থিত থেকে এই ক্লাসকে সম্মানিত করেছেন, সেই কারণে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জি ধন্যবাদ মহাসচিব স্যারকে। আর আমরা ক্লাসের বিষয়ে একটু মতামত জানতে চাইছিলাম, সেটা হলো রাতে অনেক রোগীর চাপ থাকে অনলাইন অফলাইন, তো আমরা সকালে আগে যেমন ক্লাস নিতাম, তো সকালে দেখি আগামী শনিবার থেকে আমরা কন্টিনিউ করতে পারি কিনা। আর আবু ভাই আপনার সাথে কথা বলবো, সকালে ক্লাস হলেই আমাদের মনে ভালো হয়। সকালে ক্লাস নিলাম, এরপরে খাওয়া দাওয়া করে চেম্বারে চলে আসলাম। জি তো আমাদের একজন হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। সেটা হলো যে স্যার একটা মেডিসিনে তো স্যার অনেকগুলো লক্ষণ দেওয়া আছে, তো আমরা তো নতুন ডাক্তার, এখন যেমন ধরেন নেট্টামিউর বা ইগনিশিয়া স্যারের কথা বললো, এখন এই অনেকগুলো লক্ষণের মতো যদি আমরা নেট্টামিউর অথবা ইগনিশিয়া সিলেক্ট করতে চাই, তো মিনিমাম কোন কোন লক্ষণগুলো মাস্ট বি থাকতেই হবে? যদি এরকম কি কোনো মানে লক্ষণ আছে বা মানে বলা যাবে যে এই এই লক্ষণ ছাড়া নেট্টামিউর বা ইগনিশিয়াম হবে না, এই লক্ষণ ছাড়া? সেটা ঠিক আছে। কথা হলো যে স্পেসিফিক ভাবে এইভাবে দু একটা লক্ষণ দিয়ে কখনো আমরা মেডিসিন সিলেকশন করি না। যখন আমরা রোগী দেখি তখন রোগীর টোটাল হিস্ট্রি শুনি, তার রোগটা কিভাবে হলো, কেন হলো, তার প্যাথোলজিক্যাল যে চেঞ্জ কেন আসছে, এগুলো আসলে অনেক ডিপ ডিসকাশনের বিষয়। তো এই জন্য ওই 2-4টা লক্ষণ নিয়ে আমরা কখনো বুঝতে পারি না। আমি কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি 4-5 মিনিট শুনলেই, কথা শুনলেই, 2-5টা লক্ষণ শুনলেই বুঝতে পারি এটা ইগনিশিয়া, তাই না? তো স্যার যেটা বললেন যে দীর্ঘশ্বাস ফেলতে, হ্যাঁ এখন দীর্ঘশ্বাস কেন ফেলে ইতিহাস শুনলে বুঝতে পারবেন, আপনি ক্লু পাবেন যে এই বিষয়ে বিস্তারিত পরে কথা বলা যাবে। আর দুজন হাত তুলেছেন, মনসুর ভাই আপনি কিছু বলবেন এবং আমাদের আবু হানিফ ভাই। জি একটা গুরুত্বপূর্ণ ক্লাস এরকম আয়োজন করার জন্য আন্তরিক মোবারকবাদ। আমরা ক্লাস কামনা করি, বিশেষ করে যে আমাদের তো চ্যালেঞ্জিং, আমরা চ্যালেঞ্জিং করতে অবশ্যই ইনশাল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে আমরা পরবর্তী আপনার কথা ক্লিয়ার আসতেছে না ভাই। আর বিশেষ করে আপনার কথা কিছু শোনা যায় না, আপনারা শুনতে পান? মনসুর ভাইয়ের কথা কি শুনতে পান? জি না স্যার, মনসুর ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, শোনা যায় না। আবু হানিফ ভাই আপনি বলেন ভাই। আবু হানিফ ভাই সংক্ষিপ্ত পরিচয়। জি একটু চটপট। আবু হানিফ ভাই 11টা বেজে গেছে, ক্লাস শেষ করে দিব। জি হ্যালো স্যার, শুনতে পারছেন? হ্যাঁ শোনা যায়, শোনা যায়। জি আজকে যে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, আর যে স্যার বললেন একটা বিষয়ের উপরে আমরা একটা করবো, টপিকের উপরে কম্পারেটিভ ডিসকাশন করব। জি 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 পেট ফাঁপা অনেক সময় ঠিক আছে, প্রত্যেকটা ডিগ্রি ওয়াইজ আর কি, ঠিক আছে আমরা মতামত ব্যক্ত করতে পারি। আর বিশেষ করে ক্লাসের ব্যাপারটার উপরে আমার মতামত এখন
রাত তো ছোট হয়েছে, সকালে ঘুম আসাটা একটা টেন্ডেন্সি থাকবে, হয়তো আরো কিছু পরে সকালে ক্লাসটা করা যেতে পারে এবং রাতে পরে এটা আমার রাতে রোগীর চাপ থাকে, এই যে এখন 8-10 জন রোগী ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারতেছি না, তো রোগীরা বিরক্তি ফিল করে। জি আমাদের পরামর্শ আমরা মাথায় রাখলাম। জি ভাই বলেন, আপনি বলেন। আবু হানিফ ভাই, আবু হানিফ ভাই একটু বলেন। আবু হানিফ ভাই আপনি মিউট আছেন, আনমিউট করুন। আবু হানিফ ভাই আপনি মিউট আছেন, আনমিউট করুন প্লিজ। আব্দুস সামাদ শেখ, জি আপনি আনমিউট করে কথা বলুন। জি আমি বলতেছিলাম যে সকালে ক্লাসটা সকাল কয়টা থেকে শুরু করতে চাচ্ছেন সেটা একটা বিষয়, আর বৃহস্পতিবার সকালে ক্লাস দেওয়া যায় কিনা সে একটা বিষয় একটু জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস হয়েছে আমাদের পেইড ক্লাস হয় 3 দিন, আর 3 দিন আমরা এই করবো 6 দিন মোট ক্লাস করবো। তো সকালে আমরা এর আগে ফজরের নামাজ পড়ে এসেই সাধারণত ক্লাস শুরু করতাম। হ্যাঁ অনেকে ফজর পড়ে এসে ঘুমাই, তো ওই সকালে ঘুমটা, আমারও ঘুম দেওয়ার অভ্যাস আছে, এই ঘুমানোটা আসলে সকালে ভালো না, সকালে ঘুম দেওয়ার অভ্যাসটা ভালো না। রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবো, ফজর নামাজ পড়বো, বাস আলোচনা করে এরপরে আমরা জি আবু হানিফ ভাই চলে গেছেন। আবু হানিফ ভাই কিছু বলতে চাইছিলেন? তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিই আমরা। আজকের ক্লাসের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারতেন এবং মতামত। ফজরের নামাজ পড়ে ভালো হয়। জি আতিয়া রহমান, না আপনি এই যুক্ত হয়েছেন, ওই যে আমাদের কি নাম আতিয়া রহমান, চাপাই না ভাই? হ্যাঁ কি যেন নাম ভুলে গেছি, আতিকুল ইসলাম, আতিকুর রহমান। জি আচ্ছা, দাঁত একজন দাঁত নিয়ে আলোচনা করলে ভালো হতো। হ্যাঁ ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ।